শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন শ্বশুরের বাসা থেকে গ্রেপ্তার, হস্তান্তর সেনাবাহিনীর কাছে। ফ্যাসিস্টরা একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে বললেন প্রধানমন্ত্রী, পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার। একটি অপশক্তি বারবার বাংলাদেশকে আঘাত করছে, মন্তব্য মির্জা ফখরুলের, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। জুলাই ভুলিয়ে দিতে গণভোটের রায় না মানার অভিযোগ জামায়াত আমিরের, লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এবং পলাতক শেখ হাসিনার কোনো স্ট্যাটাস নেই, প্রত্যর্পণে ভারতের সদিচ্ছার প্রয়োজন, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। Rainbow Paints, color of joy. আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সালমা জিলানি। এবার বিস্তারিত। শ্বশুরের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তিনি ৪৫ বছর ভারত সহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ছিলেন। ডিবি জানিয়েছে, জিয়াউর রহমান হত্যার পর মোজাফফর হোসেনকে ধরিয়ে দিতে সে সময় ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। মোজাফফর হোসেন রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় শ্বশুরের বাসায় স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে আত্মগোপনে ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এ হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মসলিউদ্দিন ছিলেন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। মৃত্যু নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মসলিউদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মোজাফফর হোসেন ও মেজর এস.এম. খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্ত সূত্রে জানা যায়, মেজর মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। পুরাতন পত্রিকা দেখলে বুঝবেন যে ওনাদেরকে ফেয়ারের ঘোষণা ওনার নামে ধরে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে তখন। তা আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা সেনাবাহিনী আসে তার পরিচয় নিশ্চিত হয়, এখন তাদের কাছে নিয়ে গেছে। এখন তাদের আইন অনুযায়ী, সেনা আইন অনুযায়ী উনি এখানে যেখানে ছিল সেখানে ওনার মেয়ে থাকতো, মেয়ে জামাই থাকতো, ওনার ওয়াইফ থাকতো, ছেলে থাকতো। এটা ওনার শ্বশুরের বাসা, আমি সোফার যতটুকু জেনেছি। অবশেষে ৪৫ বছর আত্মগোপনে থাকার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন এবং গতকালকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সেনাবাহিনীর নিকট তাকে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ফ্যাসিস্ট শাসকরা একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগে উন্নয়নের গল্প শুনলেও বর্তমান সরকারের উপর চাপ এসে পড়েছে বলেও জানান তিনি। বলেন, সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক, পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিবালয়ের কার্যালয়ে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কমিশন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আইনগত ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের নামে নৃগোষ্ঠীদের বসতি উচ্ছেদ বন্ধের দাবি জানান। সভায় দাবি দেওয়া মনোযোগ সহকারে শোনেন প্রধানমন্ত্রী। সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সরকার প্রধান। সমাধানযোগ্য সমস্যাগুলো সরকার আগে সমাধানের চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব প্রতিষ্ঠান ফ্যাসিস্টরা ধ্বংস করে দিয়ে গেছে। বলেন, প্রতি বছর $16 বিলিয়ন পাচার করা হতো, যা পাচার না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সমস্যা সমাধান করা যেত। আগে উন্নয়নের গল্প বলা হলেও বর্তমান সরকারের ওপর সব চাপ এসে পড়েছে বলেও জানান সরকার প্রধান। ফ্যাসিস্ট শাসন একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বর্তমান সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। অনুষ্ঠিত হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরের সামনে থেকে বিকেল 3টায় এই রথযাত্রা শুরু হয়। উৎসবমুখর পরিবেশে হাজারো ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি বিশেষ অপশক্তি 71 থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে, আর সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। শঙ্খধ্বনি, করতাল আর হরিনামের সুরে মুখর রাজধানীর স্বামীবাগ। হাজারো ভক্তের টানে ধীরে ধীরে এগিয়ে চলছে সুসজ্জিত রথ। তরুণীরাও রথের সঙ্গে এগিয়ে যাচ্ছে নৃত্যের তালে তালে। বৃহস্পতিবার বিকেল 3টায় স্বামীবাগের ইসকন মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রথযাত্রা। পূজা অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলে হাজারো নারী, পুরুষ ও শিশু রথের দড়িতে হাত রেখে অংশ নেন এই ধর্মীয় শোভাযাত্রায়। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা প্রত্যাশা করেন দেশ ও জাতির কল্যাণ। ভগবানের নাম স্মরণ করা খুব ভালো লাগছে। আজকে জগন্নাথ দেবের এই মহা উৎসবে জগন্নাথ রাজপথে আসবে, আমাদের উপর কৃপা করবে, আমাদের কৃপা করে আমাদের ধন্য করবে। ভগবানের কৃপায় স্বামী সন্তান নিয়ে আসছি, সবার মঙ্গল কামনার জন্য আসছি। সবার মঙ্গল কামনা করুক এবং সবার মনের আশা যেন পূর্ণ করে। যত সমস্যা হচ্ছে তা থেকে যাতে সবাই মুক্তি পায়। এর আগে ইসকন মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না বিএনপি। একই সঙ্গে অভিযোগ করেন, একটি অপশক্তি 71 থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে, আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, সেই জন্যেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সংসদ থেকে রাজপথ সবখানে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জান দেব তবু জুলাই দেব না। জুলাইকে ভুলিয়ে দিতেই গণভোটের রায় না মেনে সংবিধান সংশোধন কমিটি করার অভিযোগও করেন তিনি। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে শহীদ আবু সাইদ সহ শহীদের স্মরণে আলোচনা সভা করে জামায়াত ইসলামী। নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারলে জুলাইয়ে ছাত্র জনতা আত্মত্যাগ বৃথা যাবে। অনতিবিলম্বে এই জুলাই স্মৃতি জাদুঘরকে আপনারা চালু করেন এবং আমাদের সকল শহীদদের তালিকা রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুত করে শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং এটি বাস্তবায়নের পর বিএনপিকেই খুঁজে বের করতে হবে। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দিতে সংবিধান সংস্কার পরিষদ না করে সংশোধনের জন্য বিশেষ কমিটি করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি।
সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়াই যাব, লড়াই করতেই থাকবো। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে। শহীদ ও আহত যোদ্ধাদের নামে সড়ক ও অবকাঠামোর নামকরণের দাবিও জানান জামায়াত আমির। দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদকে শ্রদ্ধা জানাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, আবু সাইদ সহ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে আদালতের দেয়া রায় দ্রুত বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এদিন চট্টগ্রামে জুলাইয়ের প্রথম শহীদ ওয়াসিম আকরামের সমাধিতে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠেছে রংপুরের নির্মাণাধীন শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভ। আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন সঙ্গে ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয় জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। আন্দোলনে নির্যাতন ও আত্মত্যাগের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অতিথিরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কাজ করছে জুলাই সনদ বাস্তবায়নে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশকে সমৃদ্ধ করতে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জানান, জুলাই শহীদদের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা অতি শীঘ্রই সেইখানে যেন জলের স্তম্ভ তৈরি হয়, তার জন্য সরকার থেকে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়ায় মেহেরনামা মুরাপাড়ায় শহীদ ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন করেন তিনি। বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সবার বিচারের দাবি করেন তারা। আমরা মনে করি খুনি হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে এনে প্রত্যেক খুনের বিচার নিশ্চিত করতে পারলে জুলাই আগস্টের সকল শহীদদের আত্মা আমি মনে করি শান্তি পাবে। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি, কোনো বিচারের অগ্রগতি দেখছি না। আমরা আশা করতেছি এই সরকারের আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে ভিন্ন মত ভিন্ন আদর্শের ঊর্ধ্বে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশীয় ফলের স্বাদ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজন করা হয় ফল উৎসব 2026। জমজমাট এ আয়োজনে রাখা হয় আম, কাঁঠাল, কলা, আমড়া, পেয়ারা, পেঁপে সহ নানা পদের বাহারি ফল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব এই রাষ্ট্র ব্যবস্থায় সামনের দিনগুলোতে আমরা সবাই এক হয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশকে ধারণ করে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। মাহদি আমিন অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছিল। বলেন, বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে
আপনাদের মাঝে একটা বিশাল অংশ যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, দেশের মানুষের পক্ষে অবস্থান করেছিলেন, যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত সেটাই জাতির সামনে উপস্থাপন করবে। মত ও আদর্শ ভিন্ন হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, একসাথে কাজ করে যাব। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা। কোনো কোনো মহল সরকারকে বিব্রত করতে চায়, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, যারা আন্দোলন করছে তাদের অনেকেই শিক্ষার্থী নয়। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার ফেরত চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগ কবলিত অঞ্চলে শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আনমা এসরুল হক মিলনের পদত্যাগ দাবিও করেন তারা। এমন বাস্তবতায় সচিবালয় সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ঢুকে পরীক্ষায় স্থগিত কিংবা অটোপাসের কালচার থেকে বের হয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত। সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনো সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। মন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় সরকার। আপিলের কোনো সুযোগ থাকলে তা আদালত দেখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে, সরকার তা মনে করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কেউ কেউ ধর্মীয় আবেগকে অপব্যবহার করছে। সুযোগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, তারা, আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক জুয়া চাঁদাবাজের নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, শেখ হাসিনা দিল্লিতে পলাতক হিসাবে রয়েছেন, তার কোনো স্ট্যাটাস নেই। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনো এক দেশকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী। সম্প্রতি ডিসেম্বরে দেশে ফিরে সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা দেন দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা জোরালো হয়। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার উদ্যোগ কি বা কি প্রক্রিয়ায় ফেরানো হবে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আশা করে শেখ হাসিনা সহ যেসব আসামিরা ওখানে আছেন, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদের বিষয়ে যোগাযোগে দিল্লি তড়িৎ গতিতে সাড়া দেবে। হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে, ভারতের সরকারের এখানে একটা রোল আছে। সুতরাং যখন উনি ওনার যদি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপার্টাইট করে, যদি এক্সট্রাডিশন ট্রিটিটা যে চ্যানেলটা ওপেন আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন আছে, আমরা কথা বলছি তাদের সাথে, এটা যদি তারা ত্বরান্বিত করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট। প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের, এরপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা হচ্ছে, কোনো চাপে এমন সিদ্ধান্ত কিনা? উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বোয়িং এয়ারবাস দুটোই দরকার।
আমাদের ট্যুরিজম, আমাদের সিভিল এভিয়েশন তো আমাদের আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের বোয়িংও দরকার, আমাদের এয়ারবাসও দরকার, তো দুটোই আমরা ক্রয় করব। প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনো একটি দেশকে বিশেষ সুবিধা দিচ্ছে না, বরং বাংলাদেশের স্বার্থকে দেখা হচ্ছে। সব দেশকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু বিনিয়োগ করার জন্য। এ সময় 4 সাংবাদিকের মুক্তির বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি নিয়ে বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের এবং বিচারাধীন। এই বিচার কার্য কোন পর্যায়ে আছে সেটা আমি নিজেও এখন ক্লিয়ার না বলতে পারি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় যুব দিবস আগের প্রতি বছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার 13তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট এবং জাতীয় যুব দিবস 1 নভেম্বর পৃথকভাবে পালিত হবে। বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় উভয় দিবস 12 আগস্ট একসঙ্গে উদযাপনের সিদ্ধান্ত থাকলেও 2025 সালে বর্ষাকালে র্যালি, যুব সমাবেশ ও যুব মেলা আয়োজন ব্যাহত হয়। এতে যুব উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রিতে সমস্যায় পড়েন। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে 5 দিনের আলোচনা শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, চলমান সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার ঢাকায় পৌঁছায় IMF-এর 12 সদস্যের প্রতিনিধি দল। 5 দিনের সফরে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তারা। আলোচনায় উঠে আসে দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, চলমান সংস্কারের অগ্রগতি এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির কাঠামো। বৃহস্পতিবার সফরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংক গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এবারের সফরে সরকারের আর্থিক নীতি, বিনিময় হার ব্যবস্থা, মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করেছে IMF। এই সফরটা কোনো কনসালটেশন মিটিং না, কোনো নেগোসিয়েশন মিটিং না, তারা মূলত ফ্যাক্টস উদ্ঘাটন করতে এসেছে। বিভিন্ন বিষয়, যেমন ব্যাংকিং সেক্টরের কী অবস্থা, মনিটারি পলিসিটা, এক্সচেঞ্জ রেট এবং একইভাবে ফিসক্যাল পলিসি, এই বিষয়গুলো তারা জাজ করতে এসেছেন। এগুলোর ব্যাপারে কথা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং আর্থিক খাতে সংস্কার এগিয়ে নিতে সরকারের উদ্যোগকে ইতিবাচক মূল্যায়ন করেছে IMF। IMF-এর সাথে বাংলাদেশ সরকারের কোনো প্রোগ্রাম নেই। এখন নতুন নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় IMF-এর সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কিনা সে বিষয়টি নিয়ে ভাবছেন। এবারের সফরে কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশব্যাপী অনলাইন জুয়ার ওয়েবসাইট ও অ্যাপে লেনদেন জড়িত চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। অভিযানে জব্দ করা হয়েছে 6500টি MFS অ্যাকাউন্ট সম্বলিত সিম কার্ড। এই চক্রটি প্রতিদিন অন্তত 5 কোটি টাকা লেনদেন করত বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার ভয়াবহ থাবা। জুয়ার এই প্ল্যাটফর্মগুলোর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছিল একটি সংঘবদ্ধ চক্র। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের বিশেষ অভিযানে গাজীপুর ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে চক্রের 6 সক্রিয় সদস্যকে। উদ্ধার করা হয়েছে 6500টি MFS অ্যাকাউন্ট সংবলিত সিম কার্ড। গ্রেপ্তারকালে আসামিদের নিকট থেকে 60টিরও অধিক মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই 6600
সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশে অনলাইন জুয়ার অর্থ পাচারে প্রায় 200টি পেমেন্ট কোম্পানি সক্রিয় থাকার কথা স্বীকার করেছে, যার মধ্যে শুধুমাত্র গো পে কোম্পানি প্রতিদিন 5 কোটি টাকার বেশি লেনদেন করত। এই লেনদেনের টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে রূপান্তর করে পাচার করা হতো বিদেশে। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে যে এখানে প্রায় ডেইলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। ভয়াবহ এই ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দকৃত আলামত যাচাই বাছাইয়ের পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি। আপনাদেরকে একটু অবগত করার জন্য শারমিন পুতুল, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 8 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1171 জন। এমন পরিস্থিতিতে হানা দিয়েছে ডেঙ্গু। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যাও। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। 1.5 মাসে 27 জন সহ চলতি বছরে মারা গেছে 32 জন। এদিকে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় চাপ কমছে রাজধানীর হাসপাতালগুলোতে। দেশে কমে এসেছে হামের সংক্রমণ, তবে কমছে না মৃত্যুর হার। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরো 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম জটিলতায় সারা দেশে প্রাণ হারায় 779 জন। তবে রোগীর ভর্তির পাশাপাশি ছুটিও মিলছে অনেকের। হাম শনাক্ত কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি, গায়ে র্যাশ আছে। প্রথম জেনারেল ওয়ার্ডে ছিল, পরে অবস্থা একটু খারাপ হয়ে গেছে, অক্সিজেনের সমস্যা করতেছে বেশি, তার আইসিইউতে পাঠিয়ে দিচ্ছে। জেলা শহরের চেয়ে রাজধানী ও আশেপাশের এলাকা থেকে হাম উপসর্গ নিয়ে আসছে রোগী ও স্বজনরা। তাদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠছেন। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ডাক্তার সকালে গেছে, টেস্ট করেছে অনেকগুলো, রিপোর্ট অলমোস্ট ভালো আসছে। এখন বলছে যে আজকে নিয়ে যেতে পারবে। প্রথমে 15 দিন আগে একজন নিয়ে আসছিলাম, গরমে সুস্থ হয়েছে এখান থেকেই। তারপরে আবার 3 জন নিয়ে আসছি, 3 জন এখন সুস্থ আলহামদুলিল্লাহ। একজনের বয়স 13 বছর, একজনের বয়স 6 বছর, একজনের বয়স হইল 1 বছর। এদিকে হামের সংকটময় পরিস্থিতিতে হানা দিয়েছে ডেঙ্গু। গত 1.5 মাসে 27 জন সহ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 32 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 912 জন। হাম ডেঙ্গুর থাবা থেকে সবাইকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর। বৃহস্পতিবার আইইবির ডিএমকে লেকচার গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের উদ্যোগে চালু হওয়া এই নতুন মেজর শিক্ষার্থীদের আধুনিক সরবরাহ ব্যবস্থা, লজিস্টিক ও বৈশ্বিক ব্যবসা ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষ করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, প্রশাসন, শিক্ষক এবং দেশি বিদেশি শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।